নমস্কার বন্ধুরা, গপ্পসপ্পর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। একদিকে একের পর এক শিশুরা অজান্তেই অদৃশ্য হয়ে যাচ্ছে, তারপরে আর তাদের কোনো রকমই হদিশ পাওয়া যাচ্ছে না। মিস লিলি এবং তার সহকর্মী মার্কাস যখন এই মর্মান্তিক ঘটনার সত্য অন্বেষণ করতে ব্যস্ত, অন্যদিকে ভালোবাসার জোয়ারে ভাসছে দুটো মন। এই ভালোবাসার পরিণতি ঠিক কোথায় নিয়ে যাবে? একদিকে মর্মান্তিক ঘটনা, অন্যদিকে নিটল ভালোবাসা। এই দুই ঘটনার মধ্যে কি কোনো রকম সাদৃশ্য রয়েছে? ভয়, ক্রাইম এবং রোম্যান্টিক গল্পের এক অসাধারণ মিশেল হল লেখিকা অনন্যা দাসের লেখা আজকের গল্প অজানা বিভীষিকা। আজকের গল্পে চরিত্রায়নে রয়েছে মৌমিতা, সৌরভ, কৌশিক, রুবিনা, শুভ, নীল এবং গল্পের সূত্রধার ও একটি বিশেষ চরিত্রে আমি বুবাই। এছাড়াও শব্দগ্রহণ, আবহ ও প্রচ্ছদ অলঙ্করণে মিহান্স প্রোডাকশন হাউস এবং সমগ্র পরিচালনায় টিম গপ্পসপ্প। শুরু হতে চলেছে লেখিকা অনন্যা দাসের রচিত অজানা বিভীষিকা। হ্যালো হ্যালো, পুলিশ অ্যাম্বুলেন্স দুটোই দরকার এখানে। জন সিঁড়ি দিয়ে পড়ে গেছে। আপনি কোথা থেকে ফোন করছেন? আমি 255 নরউই লেন। আপনারা এক্ষুনি আসুন। জন। আচ্ছা, আমি এক্ষুনি ডিসপ্যাচ পাঠাচ্ছি, তারা এক্ষুনি গিয়ে পৌঁছবেন। প্যারামেডিকটা ঠিক জানবে যে কি করা দরকার। আচ্ছা, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ। জন কি করে পড়ে গেলেন? খুব বেশি মদ খেয়েছিল আজও, রোজই খায়, তবে আজকে একটু বেশি। সাইরেন শুনতে পাচ্ছি, ওরা আসছে। আমি ফোন ছাড়ছি, দরজা খুলতে হবে। ফোনটা কেটে দিয়ে দরজা খুলতে যাওয়ার আগে একবার পিছন ফিরে তাকিয়ে দেখল সে। দোতলার অন্ধকারের মধ্যে দিয়ে একজোড়া চোখ যেন তাকিয়েছিল তার দিকে। বুকটা ধক করে উঠল তার। জেরিকে যখন আমি প্রথম দেখি, তখন আমি বোকার মতন একটা পোস্টারের সামনে দাঁড়িয়েছিলাম আমেরিকান অ্যাসোসিয়েশন ফর ক্যান্সার রিসার্চের বার্ষিক মিটিংয়ে। হাজার হাজার মেম্বারদের পোস্টার টাঙানো, তার মধ্যে আমার পোস্টারের প্রতি কারোর তেমন আগ্রহ দেখছিলাম না। অথচ আমার আশপাশের পোস্টারগুলোতে দেখছিলাম বেজায় ভিড়। তার কারণ হয়তো দুই স্বল্প বসনা সুন্দরী। লোকে পোস্টার দেখছিল না তাদের দেখছিল সেটা বলতে পারবো না। জেরি আমার পোস্টারের সামনে এসে দাঁড়িয়েছে দেখে আমি বেশ আনন্দ পেলাম। ওকে আমার গবেষণার কাজ নিয়ে বোঝাতে লাগলাম। মিনিট 10 কাজ নিয়ে বলার পর আমার হঠাৎ খেয়াল হলো। আমি জিজ্ঞেস করলাম, আপনি কোন ইউনিভার্সিটি থেকে? ওর ব্যাজের দিকে তাকিয়ে দেখলাম শুধু জেরি আর তার তলায় গেস্ট লেখা রয়েছে। জেরি তার মন ভোলানো হাসিটা হেসে বলল, পারিজাত গুপ্ত। তবে সবাই আমাকে জেরি বলেই ডাকে। আমি আসলে সায়েন্সের কিছুই বুঝি না, কিন্তু আপনি যেভাবে বোঝালেন তাতে জলের মতন বুঝতে পারলাম। আসলে আমি আইটি জগতের লোক। আমার এক বন্ধুর সঙ্গে এখানে এসেছি। প্রোগ্রাম বই থেকে বাঙালি নামই খুঁজছিলাম, আর আপনার নামটা দেখতে পেলাম, তাই এলাম। তবে আপনার নামটা না বেশ ভারী সুন্দর, তাই ভাবলাম আপনাকে যদি এক কাপ কফি খাওয়াতে পারি। আমি হেসে ফেললাম। ফোনের দিকে তাকিয়ে দেখে বললাম, সেই সকাল 8টা থেকে দাঁড়িয়ে রয়েছে এখানে, প্রচণ্ড পায়ে ব্যথা করছে, খিদেও পেয়েছে। এই সেশনের আরও মনে হয় 8 ঘন্টা বাকি আছে। আচ্ছা, তারপর কি আপনার সঙ্গে লাঞ্চে যেতে পারি? বাহ, তাহলে তো দারুণ হবে। আমি বরং আমার বন্ধুটিকে খুঁজে বলে আসি, সে যেন আমাকে আর না খোঁজে। বাইরে লবিতে যে বিশাল লাল রঙের একটা কিম্বুদ আকৃতি রয়েছে, সেটার কাছেই দাঁড়িয়ে থাকবো আমি ঠিক 8 ঘন্টার পরে। কেমন? বেশ, ঠিক আছে, আমি বললাম। সেশন শেষের দিকে আমার বসও এসে হাজির। এটা সেটা বলতে লাগলেন, আর তাতেই 8 ঘন্টা কেটে গেল। আমি পোস্টার নামিয়ে বসের কাছে বিদায় নিয়ে ছুটতে ছুটতে ওই বিশ্রী লাল দেখতে জিনিসটার কাছে গিয়ে পৌঁছালাম। জেরি দাঁড়িয়েই ছিল, বলল, চলুন যাওয়া যাক। একটা মেক্সিকান রেস্তোরাঁতে গেলাম আমরা। ওদের অত চিজ দেওয়া খাবার আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু সেদিন যে কী খেয়েছিলাম আমার ঠিক মনেও নেই। গল্প করেই কেটে গেল সারা সময়টা। এরপর কনফারেন্সের বাকি 3 দিন আমি আর জেরি রাত্রিবেলা নিজেদের হোটেল ঘরে গিয়ে ঘুমানো ছাড়া প্রতিটা মুহূর্ত একসঙ্গে কাটালাম। প্রায় 6 ফুট লম্বা সুপুরুষ জেরি আমার মধ্যে কি দেখলেও আমি বলতে পারবো না। তবে
আমার ওকে খুব ভালোই লেগেছিল। কি অমায়িক স্বভাব, আর সব বিষয় অগাধ জ্ঞান। দেশ বিদেশের সব খবরও রাখে। পুরনো গান ওরও খুব ভালো লাগে। আর লম্বা আর দেখতে ভালো হওয়াটা ওপরি পাওনা। জেরির বাড়ি আমি যেখানে থাকি সেখান থেকে 2 ঘন্টার পথ, কিন্তু সে বলল যে সব কিছু সামলে ও আমাদের এখানে চলে আসবে। ওদের অফিসের একটা ব্রাঞ্চ আমাদের ওখানেও রয়েছে, আর এলেও তাই। এসে একখানা বাড়ি কিনে ফেললো। আমি ওকে বাড়ি বদলাতে সাহায্য করলাম। সেই থেকে শুরু হলো আমাদের প্রেমের পর্ব। আমি বেশ ভয় পেয়েছিলাম যে এই বয়সে আমি আর হয়তো মনের মতো কাউকে পাবোই না। আমার চেনা বেশ কিছু দিদিরা পিএইচডি করতে করতে এমন ব্যস্ত হয়ে পড়েছিল যে তাদের আর বিয়েই হলো না। তাদেরই একজন আমাকে বলেছিল, জানিস, বেশি পড়াশোনা করে ফেললেও আবার বর পেতে সমস্যা হয়। ছেলেরা মনে হয় বেশি পড়াশোনা করা মেয়েদের বিয়ে করতেও ভয়ই পায়। জেরিকে পেয়ে আমি একেবারে হাতে যেন চাঁদ দেখতে পেলাম। ওর মতন মানুষ যে থাকতে পারে আমি সেটা জানতামই না। আমাকে আদর যত্নে ভরিয়ে দিল। আমার মনে হতে লাগলো যে আমি পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলা। রোজই দেখা হতো আমাদের। তাই জেরি যখন ওর সঙ্গে মুভ ইন করার কথাটা পারলো, তখন আমি রাজি হয়ে গেলাম। এমনিতেই ওর বাড়িটা অনেক বড় আর সুন্দর। আইটির কাজে মাইনেও অনেক বেশি। ওর নতুন বাড়িটা একটা 2 তলা সিঙ্গেল ফ্যামিলি হোম। সামনে পিছনে সুন্দর বাগান টাগান রয়েছে। আমি তো একটা ফ্ল্যাটে থাকি, তাও কয়েকদিন আগে অবধি রুহানার সঙ্গে শেয়ার করতাম। সে ভাগ্যিস বিয়ে করে চলে গেছে, না হলে জেরি ঘন ঘন রাতে আর থেকে যেতে পারতো না। আমাদের টিনেজারদের মতো কারবার দেখলে রুহানা যে কী বলতো কে জানে। যাই হোক, জেরির কথায় আমি আমার জামা কাপড় আর কয়েকটা পছন্দের ফার্নিচার নিয়ে ওর বাড়িতে গিয়ে হাজির হলাম। সুন্দর ছিমছাম বাড়ি, যদিও ঘরগুলো যেন একটু খালি খালি। ফার্নিচার কম, টুকিটাকি জিনিসও সেরকম নেই, যেন কোনো মহিলার স্পর্শের অভাব। তাতে অবশ্য আমার সুবিধাই হলো। আমার জিনিসগুলো সহজেই ধরে গেল। জেরি শুনে বলল, এবার তুমি এসে গেছো, মহিলার স্পর্শ দিয়ে দাও। তোমার বাপু 1 ট্র্যাক ব্রেন। আর কোনো ট্র্যাক আছে নাকি? এইভাবেই বেশ চলছিল। এমন সময় ত্রিনাদি আমার মাথায় অন্য চিন্তা ঢোকালো। ত্রিনাদির বর দেবায়নদা আমাদের কলেজের প্রফেসর। উনি ফার্মাকোলজি ডিপার্টমেন্টে আছে। গ্র্যাজুয়েট রিসার্চ ফোরামে আমার পোস্টারের জাজ হয়ে এসেছিলেন, তাই থেকেই ওর সঙ্গে আলাপ। পোস্টার নিয়ে প্রশ্ন হয়ে যাওয়ার পর দেবায়নদা আমাকে বললেন, একদিন তোমাকে বাড়িতে ডাকবো আমার ওয়াইফ তৃণার সঙ্গে আলাপ করিয়ে দেওয়ার জন্য। বেচারা বড্ড লোকজন ভালোবাসে, আর বাঙালি হলে তো কথাই নেই। আগে খুব পার্টি টাটি দিত, তবে এখন আর। যাক, বাড়িতে এসো, তখনই না হয় কথা হবে। কয়েক সপ্তাহ পরে দেবায়নদা তার বাড়িতে ডিনারে ডাকলেন, এক শুক্রবার বিকেলে। সেটা ভালোই হলো আমার পক্ষে, কারণ জেরিকে কাজে ক্লিভল্যান্ড যেতে হয়েছিল। ওদের কোম্পানির হেড অফিস সেখানে। মাঝে মাঝেই ওকে যেতে হয়, 5 ঘন্টার ড্রাইভ। তাই শনিবার সকালে ফেরার কথা। দেবায়নদার বাড়িতেই সময়টা বেশ ভালোই কাটলো। ওদের 2 ছেলে আর মেয়ে রয়েছে। বড় মেয়ে হিয়ার বয়স 10 বছর, খুব স্মার্ট, ভালো গান গায়, নাচে, পিয়ানো বাজায়। আর ছোটটার বয়স সবে 15 মাস। তাই ত্রিনাদি রান্না বান্না কিছুই করেনি, সব খাবারই বাইরে থেকে আনানো হয়েছিল। তাতে অবশ্য আমার আপত্তি নেই। মাঝে মাঝে অন্য খাবার খেতে ভালোই লাগে। ইন্ডিয়ান দোকানের বিরিয়ানি, নান, মাংস আর ক্যানের ল্যাংচা। ত্রিনাদি এটা সেটা জিজ্ঞাসা করছিলেন। আমি জেরির কথা বললাম, লুকানো তো কিছুই নেই। ত্রিনাদি শুনে বললেন, তা তোমরা বিয়ের কথা কিছু ভাবছো? আমি এবার একটু লজ্জা পেয়ে গিয়ে বললাম, আমি তো ভাবছি, কিন্তু জেরি কি ভাবছে তা আমি জানি না। ত্রিনাদি গলা নামিয়ে বললেন, তোমরা যদি ছেলে মেয়ে চাও তাহলে তাড়াতাড়ি বিয়ে করে ফেলো। বয়স বাড়লেই সমস্যা। বাবু হওয়ার আগে আমি একবার কনসিভ করেছিলাম, কিন্তু বেবিটার কী সবচেয়ে জেনেটিক ডিফেক্ট ছিল। ডাক্তার টেস্ট রেজাল্ট দেখে যা সব বললেন তাই শুনে আবার আমাকে অ্যাবর্শন করতে হলো। খুব ট্রমাটিক ছিল গো ব্যাপারটা আমার জন্য। তারপর বেশ কিছুদিন আমি ডিপ্রেশনেও ছিলাম। বাবুর সময়ও প্রচুর টেস্ট ইত্যাদি করা হয়েছিল। খুব ভয়ে ছিলাম আমরা। লাকিলি ও সম্পূর্ণ সুস্থ। আমার এক বন্ধুর ছেলের ডাউন সিনড্রোম আছে, সেই থেকেই আমার মনে ওই ভয়টা ঢুকেছিল। তাই তোমাকে বলছি,
দেরি করো না একদম। চীনাদির কথাগুলো আমার বেশ মনেই ধরল। ওদের কাছে বিদায় নিয়ে জেরিকে নিয়ে আবার আসবো কথা দিয়ে বাড়ি ফিরলাম। জেরি ছাড়া একা একা বিছানায় শুতে আমার একটুও ভালো লাগে না। ঘুমও আসছিল না প্রথম দিকে, তারপর ক্লান্তিতে ঘুমিয়ে পড়লাম। পরদিন জেরি ফিরে এলো দুপুর নাগাদ। বিকেলের দিকে আমরা নদীর ধারে হাঁটতে গেলাম। খুব সুন্দর দৃশ্য, মনটা একেবারে জুড়িয়ে গেল। নদীর ধারেই একটা রেস্তোরাঁতে ডিনার খেয়ে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে একটা রোম্যান্টিক সিনেমা দেখে তুমুল ভালোবাসাবাসি করে আমরা ঘুমিয়ে পড়লাম। রবিবার দিন সকালে লুচি আর সাদা আলুর তরকারি দিয়ে ব্রাঞ্চ খেতে খেতে কথাটা পারলাম আমি। মানে ত্রিনাদি আর দেবায়নদার বাড়িতে গিয়েছিলাম, সেটাই আগে বলেছিলাম। এবার বিয়ের কথাটা পারলাম। বললাম, এইভাবে খেতে বসে মনে হচ্ছে কি জানো, আমাদের বিয়ে হয়ে গেছে। জেরির চোখ ছোট হয়ে গেল। প্রথমে কিছু বলল না, তারপর বলল, একটা কাগজের টুকরোতে কী বা যায় আসে। খাওয়া শেষ করে আমি বাসন ধুয়ে ফেললাম। একটু হতাশই লাগছিল আমার। জেরি বাইরের ঘরে বসে ফোন নিয়ে খুটখাট করছিল। আমি যেতে বলল, তোমার মা বাবা কিছু বলেছেন নাকি? না, মা বাবা জানেন যে আমি তোমার সঙ্গে ডেট করছি, কিন্তু বাকি আর কিছু বলিনি। এই যে তোমার সঙ্গে মুভ ইন করেছি সেটা তো একেবারেই বলিনি। দোলাদিকেও কিছু বলিনি জানো, তাহলেই একেবারে সোজা মাসি, আর তারপর মাসির থেকে মায়ের কানে চলে যাবে। দোলাদি আমার মাস্তুতো দিদি। সে নর্থ ক্যারোলাইনাতে থাকে, তাই ঘন ঘন আসতে পারে না। আগে আমি বাসে করে চলে যেতাম মাঝে মাঝে, কিন্তু জেরির সঙ্গে আলাপ হওয়ার পর থেকে আমি আর যাইনি। যতটা সময় পারা যায় জেরির সঙ্গেই কাটাই। জেরি শুধু আমি আর কোনো কথা তুললাম না। যতটুকু ওকে পাচ্ছি তাও পাবো না যদি বিয়ে করতে হবে শুনে একেবারে খেপে যায়। মনটা একটু খারাপ হলো বটে, কিন্তু আমি আর কোনো কথা তুললাম না। বিকেলে বোলিং অ্যালিতে গিয়ে কিছুটা সময় কাটিয়ে ফিরলাম। দিনটা আমার মনে রয়ে গেল। 8 মে। 1 মাস পর 8ই জুন জেরির গাড়ি দুর্ঘটনাটা হলো। আমার ফোনে অচেনা নাম্বার থেকে যখন ফোনটা এলো তখন আমি ল্যাবে বেজায় ব্যস্ত, কিন্তু তাও কেন জানি না আমি ফোনটা ধরলাম। পুলিশের লোকজন জানালো যে জেরি সিটি মেডিকেল সেন্টারে রয়েছে। ওর গাড়িটা একেবারে দুমড়ে মুচড়ে শেষ হয়ে গেছে। আমি লিবিকে কোনো রকমে কাজটা বুঝিয়ে দিয়েই ছুটলাম। জেরির কিছু হয়ে গেলে না না, আমি আর ভাবতে পারছিলাম না। হাসপাতালে পৌঁছে গিয়ে জিজ্ঞাসা করতে ডাক্তার জানালেন যে জেরির কিছুটা চোট লেগেছে বটে, কিন্তু সেটা মারাত্মক কিছু নয়। মাথাটা অল্প কেটেছে আর ঘাড়ে খানিকটা ঝটকা লেগেছে। রাতটা দেখে নিয়ে পরদিন সকালেই ওকে ছেড়ে দেওয়া হবে। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। জেরিকে দেখতে পারি কিনা জিজ্ঞাসা করতে আমাকে রুম নাম্বার দেওয়া হলো। আমি সেই ঘরে গিয়ে দেখলাম জেরি ফোনে কারোর সঙ্গে কথা বলছে। আমাকে দেখে ফোনটা ছেড়ে দিয়ে বলল, দিদির সঙ্গেই কথা বলছিলাম। ও, ওর এক দিদি আর এক ভাই আছে সেটা জানতাম, কিন্তু কখনো দেখা হয়নি। আমি জিজ্ঞাসা করলাম, শরীর কেমন লাগছে এখন? আমি ঠিক আছি, এসো কাছে এসো। আমি কাছে যেতে জেরি নিজের আঙুল থেকে একটা আংটি খুলে আমার দিকে এগিয়ে দিয়ে বলল, এই মেয়ে আমাকে বিয়ে করবে? যখন মনে হচ্ছিল আর বাঁচবো না তখন তোমার কথাই মনে হচ্ছিল, আর যখন প্রাণে বেঁচে গেলাম তখন মনে হলো না, জীবন খুব ক্ষণিক, নিজের বলে কাউকে সব সময় আর কি সঙ্গে চাই। আমার চোখে জল এসে গেল, মুখ দিয়ে কথাই বেরোচ্ছিল না। আমি কোনো মতে হ্যাঁ বললাম। জেরি নিজের আঙুলের মোটা ভারী আংটিটা আমার মধ্যমায় পরিয়ে দিয়ে বলল, এটা আমার বাবার আংটি ছিল, তোমার অনামিকার আঙুলের আংটি কিনে তারপর এটা নিয়ে নেব, ততদিন বরং এটাই থাক। আমি কাঁদতে কাঁদতে জেরির হাত দুটো চেপে ধরলাম। এই উইকেন্ডে তোমাকে দিদির সঙ্গে দেখা করতে নিয়ে যাব। আমার দিদি আমার মায়ের মতনই, দিদি আমাকে বড় করেছে। তোমার দিদির আমাকে পছন্দ হবে তো? না, পছন্দ হওয়ার তো কোনো কারণই নেই, তোমাকে যে দেখবে সেই পছন্দ করবে। পরদিন হাসপাতাল থেকে ছাড়া পেয়ে জেরি আমাকে নিয়ে জেলসে গেল। সেখান থেকে একটা বড় হিরেকে ঘিরে থাকা 12টা ছোট হিরে দেওয়া একটা আংটি কিনে দিল আমাকে। এত সুন্দর আংটি আমি এর আগে কখনো দেখিনি। প্রচুর দাম জিনিসটার। একটু ভয় ভয়ই করছিল আঙুলে ওটাকে পরে থাকতে। বাড়ি ফিরে গিয়ে আমি গুনগুন করছি শুনে জেরি জিজ্ঞাসা করলো, এই কি গাইছো? आजकल पाँव जमी पर नहीं पड़ते मेरे, बोलो देखा है कभी तुमने मुझे उड़ते हुए? দিদির বাড়িতে যাওয়ার আগে লম্বা লিস্টে দিল জেরি।
দিদি নাকি ভারতীয় পোশাক ছাড়া পরেন না, ভারতীয় খাবার ছাড়া খাবার খান না, পাস্তা পিৎজা এসব নাকি তিনি মুখেই তোলেন না, সামনাসামনি চুমোচুমি দেখা একেবারেই পছন্দ করে না, হিন্দি আর বাংলা গান ছাড়া শোনেন না বা সিনেমাও দেখেন না, আরও অনেক কিছু ইত্যাদি ইত্যাদি। আমি শুনে বললাম, ওরে বাবা, আমার তো ভীষণ ভয় করছে গো, কখন কি বেফাস কথা বলে ফেলবো। সে ঠিক আছে, অত কিছু নয়। ডিগ তো সব কিছুই করে। ডিগ? দিগন্ত আমার ভাই। ও আচ্ছা, তাও না আমার খুব ভয় করছে। তোমার দিদির যদি আমাকে পছন্দ না হয়? না হলে না হবে, দিদি তো আর তোমাকে বিয়ে করবে না, করবো তো আমি। আর তোমাকে পছন্দ হলেই হলো, তাছাড়া না পছন্দ হওয়ার মতন তো কিছুই নেই, আমি তো আগেই বলেছি। আমি খুব ভয়ে ভয়ে একটা হলুদ সালোয়ার কামিজ পরলাম। সেটা পরলে আমাকে ভালো লাগে, সেটা আমি জানি, অনেকেই বলেছে এর আগে। জেরি আশ্বাস দিয়েছে যে দিদির আমাকে পছন্দ না হলেও তাতে নাকি কিছু যায় আসে না, কিন্তু তাও আমার মন চাইছিল যে দিদির যেন আমাকে পছন্দ হয়। 2 ঘন্টা পরে আমরা একবার কফির জন্য থামলাম। জেরি দিদির জন্য কিছু ডোনাট কিনে বলল, ওই একটা জিনিস দিদি খুবই পছন্দ করে। জেরি দিদির বাড়িটা ছিমছাম, একতলা একটা বাড়ি, সামনের বাগানটা সুন্দর করে রঙিন ফুল দিয়ে সাজানো, প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। সেই সব দেখে আমার মনটা ভালো হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু হলো না। রাত 2টো নাগাদ ফোনটা এসে লিলির ঘুম ভাঙিয়ে দিল। ঘুম চোখে হাতড়ে হাতড়ে ফোনটা তুলে নিল লিলি, সবুজ বোতামটা টিপল। গতকালই ফ্লোরিডার একটা কেস শেষ করে ফিরেছে সে। ঘুমহীন রাতের ক্লান্তির রেশ এখনও কাটেনি, কিন্তু FBI এজেন্ট সে। বসের ফোন না ধরলে তো মুশকিল। লিলি জানে তার বস ভয়ঙ্কর জরুরি কিছু না হলে এইরকম মাঝরাতে ফোন করবে না। হ্যালো। হ্যালো লিলি, আমি বস বলছি। আমি রাত 2টোর সময় ফোন করতে চাইনি, কিন্তু একটা ব্যাপার ঘটেছে। সব সময় তো কিছু না কিছু ঘটতেই থাকে। লিলি দীর্ঘশ্বাস ফেলে বলল। ভয়ানক খারাপ কিছু একটা শুনতে চলেছে সে, সেটা বুঝতে পারছিল। একটা বডি পাওয়া গেছে নিউ জার্সির একটা সমুদ্র সৈকতে। বসের গলাটা যেন কেমন শোনাচ্ছিল, যদিও এই একই কথা নিশ্চয়ই তিনি অসংখ্যবার অসংখ্য এজেন্টকে বলেছেন। আচ্ছা, আর 10 বছরের একটা বাচ্চা ছেলের গায়ে প্রচুর আঘাতের চিহ্ন। তুমি তো জানো আমরা আমাদের লাইনে অনেক কিছুই দেখি, কিন্তু এটা এতই ভয়ঙ্কর। ও, তুমি তো রাইডারের কেসটা নিয়ে ব্যস্ত ছিলে, তাই খবর শোনার কতটা সময় পেয়েছিলে জানি না। অ্যান্ড্রিউ আর মেলিসা সোমার্সের ছেলেটা নিখোঁজ হয়েছিল 10 দিন আগে। স্কুল থেকে ফেরার সময় কিডন্যাপ হয় আর তাকে খুঁজে পাওয়া যায়নি। আমাদের ধারণা বডিটা তারই। সোমার্সরাও আসছে বডিটা আইডেন্টিফাই করার জন্য, কিন্তু এই নিয়ে 3 নম্বর বডি, একটা মেয়ে আর একটা ছেলে, সবার বয়স ওই 15-র নিচে। খবরটা মিডিয়ায় জানতে পারলে আমাদের ছিঁড়ে খাবে। কোনো এক সাইকোপ্যাথ উদয় হয়েছে বলেই ধরে নেবে তারা। তা তো বটেই। তুমি আমাদের সব থেকে ভালো এজেন্টদের একজন, তাই তোমাকে ডেকে পাঠাচ্ছি। এজেন্ট মেসনকেও ডাকবো, কিন্তু সে এখনো ফোন তোলেনি। ঠিক আছে, আমি রওনা দিচ্ছি। আর বাকি 2টো কেসেরও ডিটেল আমার চাই, লোকাল পুলিশের কাছ থেকে, মানে যা যা আছে ওদের কাছে সব কিছু। তাছাড়াও আমি অবশ্যই ওদের মা বাবার সাথে কথা বলবো, কারণ এসব ক্ষেত্রে বেশিরভাগই দেখা যায় যে অপরাধী ওদের চেনাই কেউ, যে ওদেরকে রোজ দেখে বা ওর বাবা মাকে জানে, তাই হয়তো তার ওপর কেউ সন্দেহ করে না। তবে যেই করেছে সে ভয়ানক মানসিক অসুস্থ, সেটা বোঝা যাচ্ছে। সেই জন্যই আমাদের সব থেকে ভালো 2জন এজেন্টকে পাঠাতে চাই, আর আমি চাই তোমরা সোজা আমার কাছে রিপোর্ট করো। ফোনটা ছেড়ে কিছুক্ষণ গুম হয়ে বসে রইল লিলি। মার্কস মেসনের নামটা শুনেছিল লিলি, যদিও কখনো একসঙ্গে কাজ করার সৌভাগ্য হয়নি। মার্কস মেসন সেরা এজেন্টদের একজন, কিন্তু কয়েক বছর আগে একটা ড্রাগস বা গ্যাং জড়িত কেসে কাজ করতে গিয়ে মার্কসের জীবন প্রায় শেষ হয়ে যায়। দুষ্কৃতীরা তার স্ত্রী ও ছেলে মেয়েকে মেরে ফেলে। মেসন একেবারে ভেঙে পড়েন, মদের নেশায় ডুবে যান। বেশ কিছুদিন সাইকোথেরাপি, রিহ্যাব ইত্যাদি করার পর সামলে উঠে আবার কাজে ফিরেছেন বলে শোনা যায়। এই রকম মানসিক অবস্থার একজনকে কেন এইরকম একটা কেস দেওয়া হচ্ছে সেটা লিলির মাথায় ঢুকছিল না।
এমনিতে এজেন্ট মেসন সেরা এজেন্টের একজন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তার মনের অবস্থা ভালো নেই। তাকে দিয়ে যাই হোক, লিলিকে একজন বয়স্ক এজেন্ট বলেছিলেন, আমাদের অবস্থা লাইট ব্রিগেডের মতন লিলি। Ours is not to reason why. Ours is but to do and die. দীর্ঘশ্বাস ফেলে উঠে পড়ল লিলি। তৈরি হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়তে হবে। কিছু খেয়ে বেরোনোটা জরুরি। অনেক সময় কাজের মধ্যে খাওয়ার সময়ও হয় না। আর এই রকম একটা কেসে বডি দেখার পর খাওয়ার মতো মনের অবস্থা থাকবে না, সেটা লিলি ভালোই বুঝতে পারছে। কীরকম দানব হলে ছোট ছোট ছেলে মেয়েদের ওপরে এরকম অত্যাচার করতে পারে। কফি মেশিনটাকে অন করে টাইমারটা সেট করে দিয়ে স্নান করতে ঢুকলো লিলি। গাড়ি থেকে নেমে দুরু দুরু বুকে দরজার দিকে এগোলাম আমি। জেরি আমার স্যুটকেসটা বার করছিল ট্রাঙ্ক থেকে। আমরা বেল দেওয়ার আগেই দরজাটা খুলে গেল, যেন দিদি জানলা দিয়েই দেখছিলেন আমরা কখন এসে পড়ি। যিনি দরজাটা খুললেন তাকে দেখে আমি একটু অবাকই হলাম। তাকে দেখে জেরির দিদির থেকে মাই বেশি মনে হচ্ছিল। শাড়ি পরে রয়েছেন আর একটা ছোট করে কাটা মাথার চুল, একেবারে ধবধবে সাদা, ডাইয়ের কোনো ছোঁয়াও নেই তাতে। আমাকে দেখে খুব অমায়িক হাসি হাসলেন আর বললেন, তোমাকে দেখে আমার খুব ভালোই লাগছে। পারিজাত কখনো কোনো মেয়েকে আমার সঙ্গে বাড়িতে আলাপ করতে নিয়ে আসে না। সেই কবে কি একটা বলতে গিয়ে যেন থেমে গেলেন। মনে হলো জেরি আর তার দিদিতে কিছু চোখাচোখি হলো, আর দিদি তাই জন্য থেমে গেলেন। চলো চলো, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও, তারপর খাবে। খাবার সব রেডি আছে। দিদি একটু পরে খাচ্ছি, তোর জন্য আমি ডোনাট এনেছি। আমরাও পথে কফি খেয়েছি। আমাকে কয়েকটা ফোন করতে হবে বুঝলি, আমি আসছি, তারপর না হয় খাবো। তুই বরং ওর সঙ্গে কথা বল। বলে জেরি ফোন নিয়ে অন্য ঘরে চলে গেল। ওর দিদি ডোনাট তুলে এসে আমার পাশে বসে আমার আংটি দেখে খুব প্রশংসা করলেন। মিনিট পাঁচেক পর এটা সেটা কথা বলার পর ড্রয়িং রুমের বুক শেলফ থেকে কয়েকটা অ্যালবাম বের করে এনে আমাকে ছবি দেখাতে লাগলেন। ওদের তিনজনের ছোটোবেলাকার ছবি। ওতে ছবি দেখে এটা বোঝা যাচ্ছিল যে তিনি ভাইদের চেয়ে বেশ কিছুটা বড়। সেটা ওনাকে বলতেই উনি বললেন, হ্যাঁ, আমার মা মারা যাওয়ার পর বাবা আবার বিয়ে করে, তখন পারিজাত আর দিগন্ত হয়। ওরা আমার কাছে ছেলেরই মতন। ও দিগন্তের সঙ্গে আমার আলাপ হয়নি। ও কি করে? খুব একটা যে কিছু করে সেটা বলা যায় না। ওর খুব গান বাজনার শখ, কয়েকটা ছাত্রছাত্রীকে ভায়োলিন বাজানো শেখায়। আচ্ছা, ও আসবে? বলেছিলাম তো আসতে, দেখা যাক। ওর আবার একটু সমস্যা চলছে। ওর মোটর সাইকেলটা ইদানিং একটু খারাপ হয়ে গেছে, ওই বারবার মেকানিকের কাছে নিয়ে যেতে হচ্ছে। সেটা ছাড়া আর কোথাও যেতেও পারে না। ও আচ্ছা। অ্যালবাম দেখা হয়ে যেতে ঘড়ির দিকে তাকালেন দিদি। জেরি এখনও ফেরেনি ফোন সেরে। টেবিলের ওপর 9 হন্যতে বইটা রাখা রয়েছে। সেটা দেখে আমি জিজ্ঞাসা করলাম, আপনি পড়ছেন বুঝি? হ্যাঁ, ওই বইটা আমার খুব প্রিয়। কতবার যে পড়েছি তার কোনো ঠিক নেই, তাও আবার পড়ি। বলে বইটা তুলে নিয়ে তিনি আমার হাতে দিলেন। একটা জায়গায় একটা বুকমার্ক দেওয়া রয়েছে। না, সেটা বুকমার্ক নয়, একটা ছবি। জেরি আর একটা মেয়ের ছবি। দুর্দান্ত সুন্দরী মেয়েটি। ও সরি, এই ছবিটা যে কি করে বইয়ের মধ্যে রয়ে গেছে জানি না। আমি মনে মনে বললাম, আপনি ইচ্ছে করেই ওটা ওখানে রেখেছেন আমাকে দেখাবে বলে। আবার কি? ওটা শিউলির ছবি। বছর 5 হয়ে গেল। ওই যে বলেছিলাম না যে একেই জেরি শেষ বাড়িতে এনেছিল। ভারী ভালো ছিল মেয়েটা, জেরিকে খুব ভালোবাসতো। কিসের থেকে যে কি হয়ে গেল, মানে মেয়েটা ঘুমের বড়ি খেয়ে আত্মহত্যা করল। কেন জানি না। খুব হাসি খুশি প্রাণোচ্ছল মেয়ে ছিল। বিয়েও ঠিক হয়ে গিয়েছিল ওর সঙ্গে জেরির। জেরি তখন কয়েকদিনের জন্য কাজে বাইরে গিয়েছিল। সেই সময় মেয়েটা আত্মহত্যা করল। পরে অবশ্য জানা যায় যে ও ডিপ্রেশনে ভুগছিল।
ওর মাও ম্যানিক ডিপ্রেসিভ ছিল, মানসিক চিকিৎসালয় ছিলেন বহুদিন। শিউলি মারা যাওয়ার কয়েক বছরের মধ্যেই উনিও মারা যান। ওর বাবা অবশ্য অনেক দিন আগেই মারা গিয়েছিলেন। আমার ভারী রাগ হচ্ছিল জেরির ওপরে। এইরকম একটা ঘটনা ঘটেছিল ওর জীবনে, আর ও কিনা আমাকে কিছুই বলেনি। জেরি ফোন সেরে আসতে আমরা খেতে গেলাম। সেখানেও অভিজ্ঞতা ভালো ছিল না। আমি জেরিকে পই পই করে বলে দিয়েছিলাম যে দিদিকে জানিয়ে রাখতে আমার চিংড়ি মাছে অ্যালার্জি আছে, কিন্তু সে মনে হয় ভুলে গিয়েছিল। বাঁধাকপি তরকারিটা মুখে দিতেই বুঝলাম তার মধ্যে ভর্তি চিংড়ি, অথচ কেউ আমাকে কিছু বলেইনি, জেরিও না। কি অদ্ভুত না! আমি মুখ থেকে গ্রাসটা বের করে ফেলে দিয়ে মুখটা ধুয়ে অ্যান্টি অ্যালার্জিক ওষুধ খেয়ে আবার খেতে বসলাম। তখন জেরি আর ওর দিদি আমাকে সরি টরি বলতে লাগলো। আমি কিছু হয়নি এমন একটা ভাব করে ডাল আর চিকেন দিয়ে একটু ভাত খেয়ে নিলাম। আমরা লিভ ইন করছি শুনেও ওর দিদি আমাদেরকে একসঙ্গে থাকতে দিলেন না। জেরি ডিগের সঙ্গে রইল, আর আমি আমার রুমটা পেলাম। ডিগ প্রায়ই আসে বলে ওর একটা আলাদা ঘর রয়েছে এই বাড়িতে। সে নাকি মাঝে মাঝে এসে বেশ কিছুদিন করে থাকে। জেরি খুব কম আসে, তাই ওর কোনো আলাদা ঘর নেই। বিকেলের দিকে আমি আর জেরি একটু হাঁটতে বেরালাম। জেরিকে শিউলির কথা জিজ্ঞাসা করতে ও মুখ গোমরা করে বলল, দিদির আর কোনো কাজ নেই, তোমাকে ওইসব বলতে গেছে। আমি তোমাকে বলতাম শিউলির কথা, না বলার তো তেমন কিছুই নেই। এত বড় একটা ঘটনা না বলে তো আর বিয়ে করাও যায় না, কিন্তু ওটা বলতে আমার খুবই কষ্ট হয়। নিজেকে বেশ কিছুদিন ধরে তৈরি করে তবেই ওটা বলা যেত। কারণ কি ওর আত্মহত্যার? কেন করলো মেয়েটা ওই রকম? কয়েক সেকেন্ড চুপ করে থেকে জেরি বলল, ওর মিসক্যারেজ হয়েছিল, তারপরের থেকেই ডিপ্রেস ছিল। ও হ্যাঁ, আমাদের আরও সাবধান হওয়া উচিত ছিল। সে যাই হোক, বিয়ে হবে বলেও ওর নিয়ে ভাবিনি। 2 মাসের মাথাতেই সব গন্ডগোল হয়ে গেল। একটা লন্ড্রি বাস্কেট তুলতে গিয়ে শিউলির মিসক্যারেজ হয়ে গেল। তারপর থেকেই ও খুব মন খারাপ করে থাকতো। আমাকে কাজে শার্লট যেতে হলো কিছুদিনের জন্য, আর তখনই ওই সব কাণ্ড করে বসলো। সেই জন্য তারপর আর কারোর সঙ্গেই মিশতে ভয় লাগতো, ইচ্ছেটাও চলে গিয়েছিল বলতে পারো। তারপর তোমার নামটা প্রোগ্রাম বইতে দেখে আলাপ করতে ইচ্ছে হলো, আর বাকিটা তো ইতিহাস। আমি জেরির হাতটা চেপে ধরলাম। খুব খারাপ লাগছিল। জেরিকে কিছুক্ষণের জন্য ভুল বুঝেছিলাম তো, তাই। কিছুক্ষণ হাঁটার পর আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা তোমার দিদি বিয়ে করেননি কেন? বিয়ে করেছিল, কিন্তু সেই বিয়েটা সুখের ছিল না। জামাইবাবু অ্যালকোহলিক ছিল, রোজ নেশা করে দিদিকে পেটাতো। আর তখন আমি খুবই ছোট, কিন্তু আমার সবই মনে আছে। তারপর একদিন নেশার ঘোরে সিঁড়ি দিয়ে পড়ে গিয়ে দিদিকে নিষ্কৃতি দিলেন, দিদিও বেঁচে গেল। তারপর আর ওই পথ মারায়নি দিদি। আর দিগন্ত? ডিগ ডিগ হচ্ছে যাকে বলে হ্যাপি গো লাকি, একেবারে উড়নচণ্ডী স্বভাব, এদিক ওদিক করে বেড়ায় আর কি। তবে দুর্দান্ত বেহালা বাজায়, তাই বেহালা বাজানো শেখানোর কাজ সবসময় পেয়েই যায়। কোথায় থাকে সে এখন? ইদানিং ও মরিস টাউনেই থাকে শুনেছি। আমিও যাই মাঝে মাঝে, কারণ ভাই বলে কথা। সে কি? সে তো আমাদের ওখান থেকে মোটে 40 মিনিটের পথ। হ্যাঁ, মোটর বাইক নিয়ে ঝামেলা না হলে আসতো দেখা করতে। দেখা তো হবেই ওর সঙ্গে, কারণ পরিবারের সদস্য হতে চলেছে যখন। কাছেই একটা ঢিবির ওপরে উঠে আমরা অসাধারণ সূর্যাস্ত দেখলাম। কমলা, হলুদ, গোলাপি, কি রং নেই তাতে। বাড়ি ফিরে জেরি ল্যাপটপটা নিয়ে ঘরের দরজা বন্ধ করে কাজে বসল। আমি দিদিকে কোথাও দেখতে পেলাম না। বাইরের ঘরে বসে হন্যতে বইটা পড়তে গিয়ে দেখলাম ছবিটা আর নেই। তার বদলে কুকুর বেড়ালের ছবি দেওয়া একটা বুকমার্ক চলে এসেছে। কি অদ্ভুত না? আমি যা ভেবেছিলাম সেটাই ঠিক। উনি আমাকে দেখানোর জন্যই ছবিটা ওখানে রেখেছিলেন। তার মানে মতলবটা কি দিদির? একটু পরে দিদি ফিরে এলেন, মুখে সেই সকালের অমায়িক হাসি, আর হাতে চাইনিজ খাবার। বলা বাহুল্য এবারের আর খাবারের চিংড়ি ছিল না। দুপুরে টেনশনে বেশি খেতেই পারিনি, তাই রাতে জমিয়ে চাইনিজ খাবার খেলাম। মার্কসের গাড়ি করে পিটার সিমসের বাড়ি যেতে যেতে লিলি ভাবছিল ছেলেটার মা বাবাকে কি বলবে। 10 বছরের বাচ্চাটা পিটার সিমস বলে জানতে পারা গেছে। পিটারের আরও 3 ভাই বোন আছে।
পিটার ছিল মেজো, বড় এক দিদি, তারপর পিটার আর পিটারের চেয়ে ছোট দুজন যমজ ভাই বোন। মার্কসও গুম হয়ে রয়েছে। লিলি সমুদ্র তটে পৌঁছে গিয়ে দেখেছিল মার্কস এসে গিয়েছে। পরিচয় হতেই মার্কস নিজেই বলেছিল ওকে নাম ধরে ডাকতে, তাতে নাকি কাজের সুবিধে হয়। বাচ্চা ছেলেটার মৃতদেহটাকে দেখে লিলির গা গুলিয়ে উঠেছিল। কোনো রকমে নিজেকে সামাল দিয়েছিল সে না FBI এজেন্ট, কোনো রকম দুর্বলতা দেখালে চলে না তার। বাচ্চাটার সারা গায়ে আঘাতের চিহ্ন, যে এইরকম করতে পারে সে নরপিশাচ। আগের দুটো দেহতেও নাকি এই রকম আঘাতের চিহ্ন ছিল। পিটারদের পাড়ায় বাড়িগুলোকে দেখে বেশ জীর্ণ লাগছিল। অবস্থাপন্ন লোকের পাড়া নয় সেটা বোঝা যাচ্ছিল। পিটারের মা এসে দরজা খুললেন, ওদের দেখে জিজ্ঞাসু চোখে তাকালেন। ততক্ষণে পিটারের বাবাও এসে পড়েছেন। FBI এর ID কার্ড দেখে আন্দাজ করতে পারলেন যে কিছু একটা হয়েছে। খবরটা দিতে কান্নায় ভেঙে পড়লেন পিটারের মা। মিস্টার সিমস তাকে সান্ত্বনা দিতে চেষ্টা করলেন। ওদের কাজের এই ব্যাপারটা লিলির সবচেয়ে খারাপ লাগে। মার্কস বললেন, আমি জানি খবরটা আপনাদের কাছে খুবই কষ্টের, কিন্তু আমাদের কিছু প্রশ্নের উত্তর দিতে পারলে ভালো হয়। আমরা পিটারের হত্যাকারীকে ধরে তাকে শাস্তি দিতে চাই। কে হতে পারে? আপনাদের কারোর কথা মনে হচ্ছে? কাঁদতে কাঁদতে ওর মা বললেন, আমার পিটার খুব ভালো ছেলে ছিল। ও অন্য ছেলেদের মতো দুরন্ত বা দুষ্ট নয়। ও আমাদের কথা শুনতো, শান্তই ছিল, কারোর সঙ্গে ঝগড়াঝাটিও করতো না। আসলে যমজরা হওয়ার পর ওকে আমরা তেমন সময় দিতে পারতাম না। ও নিজে নিজেই সব করে নিত। ওর দিদি মানে আমাদের বড় মেয়ে মিডল স্কুলে পড়ে। ওর স্কুলের সময় আলাদা। পিটারের স্কুলটা খুব একটা বেশি দূরে নয়। ওর আরেক বন্ধুর মা ওদের নিয়ে যেতেন সঙ্গে করে, কিন্তু বন্ধুটা কয়েকদিন হলো অসুস্থ আছে, তাই তাই পিটার একা একাই যাচ্ছিল। পিটারের বাবারও চোখে জল। বললেন, আমি কাজে ব্যস্ত থাকি আর মার পক্ষেও সম্ভব হতো না দুটো ছোট বাচ্চাকে নিয়েও সঙ্গে যাওয়া। আর ওদের স্কুলের বাসও নেই, ওই ফান্ডিং এর অভাব নাকি। এদিকে আমরা আর ওই বন্ধুটা ছাড়া অন্য কারোর বাড়িও নেই। ওকে বলতাম অচেনা কারোর সঙ্গে না যেতে। ওর তো ছোটোখাটো রোগা চেহারা, ওকে ওর ইচ্ছার বিরুদ্ধে গাড়িতে তুলে নেওয়াটা একজন প্রাপ্তবয়স্ক মানুষের পক্ষে কঠিন কিছু নয়। তাই ও যে নিজের ইচ্ছাতেই কারোর সঙ্গে গিয়েছিল সেটা নাও হতে পারে। ওকে গাড়িতে জোর করে তুলে নেওয়া হয়েছে বলে আমাদের মনে হয়। আমরা খবরে শুনেছিলাম আরো দুটো বাচ্চার নাকি এইরকম। এটা কোনো কি সিরিয়াল কিলারের কাজ নাকি? আমরা এখনো জানি না অন্য দুটো মৃত্যুর সঙ্গে পিটারের মৃত্যুর কোনো সম্পর্ক আছে কিনা, তবে সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যায় না। আমরা সবকিছু খতিয়ে দেখছি। ওর দিদির সঙ্গে একবার কথা বলা যাবে, সে যদি কিছু জানে। আচ্ছা, আমরা একবার পিটারের ঘরটাও দেখতে চাই, যদি সেখান থেকে কোনো ক্লু পাওয়া যায়। পিটারের ঘরে ঢুকে মনটা খারাপ হয়ে গেল লিলির। পুরনো ঝরঝরে বাড়ি হলে কি হবে, 4টে বেডরুম, তাই পিটারের নিজস্ব একটা একচিলতে ঘর ছিল। নিজেই পোকেমন আর সুপার হিরোদের ছবি এঁকে এঁকে ঘরটাকে সাজিয়েছিল সে। বিছানার ওপর ডাইনোসরের ছবি দেওয়া চাদর আর বালিশ। ওর মা কাঁদতে কাঁদতে বললেন, ডাইনোসরের প্রতি প্রেম কাটিয়ে উঠেছিল পিটার। স্পাইডারম্যানের ছবি দেওয়া চাদর আর বালিশের ঢাকা চেয়েছিল সে। 4টে বাচ্চা নিয়ে সংসারের খরচ সামলানো আমাদের জন্য বড্ড কঠিন হয়ে পড়ছিল। জিনিসের দাম এত বেড়ে গেছে, আমাদের ওই চাদর কেনার সামর্থ্য ছিল না। ভেবেছিলাম ওকে ক্রিসমাসের সময় কিনে দেব। ওর দিদির ঘরটাও দেখল ওরা। সেখানে সবকিছু গোলাপি আর বেগুনি, বেশ অগোছালো। খাটের ওপর জামা কাপড়ের স্তূপ, টেবিলে একটা পুরনো দেখতে ল্যাপটপ আর কাগজের পাহাড়, সঙ্গে নেল পলিশ ইত্যাদি রয়েছে বেশ কয়েক রকমের।
ঘরে একটা খাট আর পড়ার টেবিল ছাড়া কোণে একটা বাক্স, কোনো একটা বাদ্যযন্ত্র, সেটার ওপর আরও জামা কাপড়। ওর দিদির সঙ্গেও কথা হলো। সে কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছে। এমন কিছুই বলতে পারল না সে। ওদের বাড়ি থেকে বেরোবার সময় মার্কস অসুস্থ বন্ধুর ঠিকানা আর তার মার ফোন নম্বরও নিতে ভুলল না। ওরা দুজনে একসঙ্গে স্কুলে যেত আর ফিরত, যদি সে কিছু বলতে পারে। লিলির ভালো লাগলো মার্কসের কাজের ধরন। লোকটা অনেক কিছু ভাবে। ফেরার পথে ওরা এক জায়গায় দাঁড়িয়ে খেয়ে নিল। মার্কস জল ছাড়া অন্য কোনো রকম পানীয় নিল না। আমরা দিদির বাড়ি থেকে ফেরার কয়েকদিনের মধ্যেই জেরির দিদি আমাদের বাড়িতে এসে হাজির হলেন। জেরিকে অফিসের কাজে আবার ওহাইও যেতে হয়েছিল, তাই আমার সঙ্গে সময় কাটাবেন বলে দিদি চলে এলেন। এবার আমি বুঝতে পারলাম যে আমার কিছু বন্ধুরা তাদের শাশুড়িকে নিয়ে কেন এত কথা বলতো। দিদি আসার পর প্রথমেই আমার বাড়িতে শর্টস আর টিংটিংয়ে গেঞ্জি পরা সব বন্ধ হয়ে গেল। উনি কিছু বললেন না বটে, তবে কেউ বাড়িতে শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে আর তার সামনে আমার শর্টস পরে ঘুরে বেড়াতে একটু লজ্জা লাগছিল। আমি আর জেরি আলাদা আলাদা শুলাম। আমি গেস্ট রুমে শুলাম। তার পরের দিনই অবশ্য জেরি কাজে বেরিয়ে গেল। বাড়িতে ইংলিশ গান আর টিভি প্রোগ্রাম দেখা একেবারেই বন্ধ হয়ে গেল। দিদির জন্য আমাকে প্রত্যেক দিন ভারতীয় খাবার রান্না করতে হচ্ছিল। ল্যাব থেকে ক্লান্ত হয়ে ফিরে এসে আর একেবারেই ইচ্ছে করতো না। তাও উনি কিছু বলতেন না, কিন্তু পিৎজা কিংবা চাইনিজ খাবার আনলে নাক ছিটকে বলতেন, আমি ওই সব খাই না, ফ্রিজে দই আছে না, ওই আমি একটু দইয়ের ঘোল খেয়েই শুয়ে পড়ব। তখন আমার নিজেকে অপরাধী মনে হতো। এক সপ্তাহ কিভাবে যে কাটাবো আমি ভেবেই পাচ্ছিলাম না। ল্যাবে যে বেশিক্ষণ সময় কাটিয়ে ফিরবো তারও কোনো উপায় নেই, কারণ বাড়িতে ফিরে রান্না করতে হবে। দিদি তো কুটো টিনেরে দুটো করেন না। আর সব সময় কেবল পারিজাত আর দিগন্ত কি ভালো ছেলে এই নিয়েই কথা। কার ওইসব শুনতে ভালো লাগে বলুন তো 24 ঘন্টা। শনিবার আস্তে আস্তে আমি একেবারে অতিষ্ঠ হয়ে গেলাম। জেরি রবিবার ফেরার কথা, ও ফিরলে তবে ওর দিদি বাড়ি যাবেন, যেন আমি একলা থাকলে আমাকে রাবণ এসে তুলে নিয়ে যাবে। শনিবার সকালে ল্যাবে যাব না বলে একটু বেশি ঘুমোচ্ছিলাম। ও মা, সকাল 8টার সময় আমার শোবার ঘরের দরজায় জোরে জোরে ধাক্কা, ক্রমাগত ধাক্কা, মানে একেবারে থামার নামই নেই। আমি বিরক্ত হয়ে বিছানা ছেড়ে উঠে পড়লাম। দরজা খুলে দেখি যা ভেবেছিলাম তাই। দিদির স্নান টান সেরে একেবারে ফিটফাট হয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে হেসে বললেন, চলো আজকে একটু বাইরে যাই, জল খাবার খেয়ে একটু দোকানে যাব, এখানকার ওই ভারতীয় বাজারে। তাহলে তো ওখানেই জলখাবারটা খেয়ে নিলে হয়, বা ব্রাঞ্চ? না না, বাইরে খেলে আমার ভয়ানক পেটের গোলমাল হয়। অগত্যা আমাকেই জলখাবারে রুটি তরকারি বানাতে হলো। লুচি বা পরোটা উনি তেমন একটা খান না। যাই হোক, খেয়ে দিয়ে আমরা রওনা হলাম। রেশমি শাড়ি বলে একটা দোকানে টেনে নিয়ে গেলেন আমাকে। তারপর একগাল হেসে বললেন, তোমাকে একটা দামি শাড়ি কিনে দিতে চাই, যেটা তুমি বিয়েতে পরবে। আমি তো বিয়ের শাড়ি আমাকে আমার মা বাবা কিনে দেবেন নিশ্চয়ই। এই ডাইনি বুড়িটার আবার কিনে দেওয়ার শাড়ি আমি বিয়েতে কেন পরতে যাব? উনি বলে চললেন, বিয়েটা কিন্তু এখানেই হবে, মানে ভারতে রিসেপশন একটা করলে আমার আপত্তি নেই, কিন্তু সে তো পরের ব্যাপার। এখানকার বিয়েতে পড়ার জন্য জমকালো কিন্তু কিছু একটা পছন্দ করো, দামের দিকে দেখো না। এখানে বিয়ে মানে? আমাদের ওখানে যে মন্দিরটা আছে, আমি সেখানকার পুরুত মশাইয়ের সাথে কথা বলেছি। ওর বিয়ে করাতে কোনো সমস্যা নেই, ওখানেই বিয়েটা হবে। উনি পাঁচই দেখে কয়েকটা তারিখও দিয়েছেন। পারিজাতের সাথে কথা বলে ঠিকঠাক তারিখটা পাকা করে নেব। আমার না চিৎকার করতে ইচ্ছা করছিল। পারিজাতের সঙ্গে কথা মানে? আমিও তো কাজ করি নাকি? আমারও তো সময় অসময় বলে একটা ব্যাপার রয়েছে। আমার বিয়েতে আমার একটাও মত থাকবে না? কিন্তু মুখে কিছু বলতে পারলাম না। চোখ বন্ধ করে মনে মনে বলতে লাগলাম, জেরি কালকে একবার ফিরে আসুক, তখন তো উনি চলেই যাবেন। শাড়ি বাছাতেও এক অদ্ভুত ব্যাপার হলো। আমি যে শাড়ি পছন্দ করলাম
উনি সেটা কোনো না কোনো কারণ দেখিয়ে সব কিছুই নাকচ করে দিলেন। ছি, সবুজ শাড়ি পরে এবার বিয়ে করবে? কিংবা না না, এর পাটটা বড্ড চওড়া, তোমাকে বেটে দেখাবে, এই রঙটা তোমাকে মানাবে না, ফর্সাদের রং এটা। আমার না হাত পা ছড়িয়ে রীতিমতো কাঁদতে ইচ্ছে করছিল। শেষে নিজের পছন্দের একটা টুকটুকে লাল রঙের শাড়ি আমার জন্য কিনলেন, যেটা আমার একেবারেই ভালো লাগছিল না। ওই রকম লাল পরে আমি কিছুতেই বিয়ে করতে চাই না। অথচ উনি বারবার বলতে লাগলেন বিয়ের কনেকে লাল রং ছাড়া নাকি মানাবে না। ধুর, অনেক দাম দিয়ে কিনলেন শাড়িটা, অথচ আমি কিছুই বলতে পারলাম না। উনি যে কিভাবে আমার পছন্দগুলোকে একেবারে তুড়ি মেরে সরিয়ে নিজের পছন্দের শাড়িটা কিনে ফেললেন সেটা আমি বোঝাতে পারবো না। তারপর বললেন, আমার চেনা একটা মেয়ে আছে, সে সস্তায় খুব ভালো ব্লাউজ বানিয়ে দেবে, তুমি তোমার একটা ব্লাউজ দিয়ে দিও, ও সেই মাপে বানিয়ে দেবে। উফ, আমার যে কি আনন্দ হচ্ছে না। শিউলির পর আমি তো একেবারে আশা ছেড়েই দিয়েছিলাম। আমার গা একেবারে রিরি করে উঠল। এই সময় শিউলির কথাটা কি না বললেই চলতো না ওনার? উনি বলেই চলেছেন, সোনার গয়নাও তো কিছু পরতে হবে, মানে অনুষ্ঠানে যাদের ডাকবো তারা তো দেখতে চাইবে। আমার মায়ের কয়েকটা গয়না আছে, সেগুলো পারিজাত, দিগন্ত আর আমার মধ্যে ভাগ করা হয়েছে, পারিজাতের অংশটা তোমাকে দিয়ে দেব। আমি আতকে উঠে বললাম, না না, সোনার গয়না আমার লাগবে না, ওটা আপনিই রাখুন, আমি খুব একটা গয়না পরি না। ও মা, সে কি, সোনার গয়না ছাড়া আবার বিয়ে হয় নাকি? এই যে এইটা তোমার ভাগের, বলে একটা কুৎসিত জ্যাবড়া হাড়ের ছবি দেখালেন ফোনে। আমি মরে গেলেও না ওই হাড়টা কখনো বিয়েতে পরবো না। উনি আবার বললেন, বেচারা শিউলির খুব পছন্দ ছিল গয়নাটা, মেয়েটা এত মিষ্টি ছিল না, কিসের থেকে যে কি হয়ে গেল কে জানে। আমি রেগে গিয়ে বললাম, বারবার শিউলির কথা না বললে কি চলছে না আপনার? ও সরি, ভুল হয়ে গেছে, আসলে মেয়েটা এত ভালো ছিল না, ওকে একেবারেই ভুলতে পারি না। বাড়ি ফিরে কোনো রকমে দাঁতে দাঁত চেপে বাকি সময়টা কাটালাম। ভাগ্য ভালো উনি আর শিউলির কথা বলেননি, তাহলে আমি হয়তো ওনাকে বাসন ছুঁড়েই মারতাম। পরদিন জেরি ফিরতে দিদিকে ট্রেনে তুলে দিয়ে এলাম। ফেরার সময় আমি জেরিকে বললাম ওর দিদির ব্যাপারগুলো। জেরি তো শুনে একবারে হেসে উড়িয়েই দিল। আরে শাড়ি কিনে দিয়েছো তো কি হয়েছে, মেয়েদের এমনিতে তো হাজার হাজার শাড়ি থাকে, তার মধ্যে ওটাও একটা থাকলো। শুধু কিনে দিলে তো কোনো ব্যাপারই ছিল না, উনি বললেন এখানে বিয়ে হবে আর তখন নাকি ওটা আমাকে পরতে হবে। আরে বাবা, অত চাপ নিও না, আমাদের এমনিতেও দুবার করে বিয়ে হবে, এখানে একবার দিদির ইচ্ছে মতন আর ভারতে তোমার মা বাবার ইচ্ছে মতন। এখানে দিদি যা করতে চাইছে করতে দাও, ওর জীবনে তো আর কিছুই নেই, আমাদের দুই ভাইকেই অবলম্বন করে চলছে ওর গোটা জীবনটা। আমিও একগাদা কথা বলতে পারতাম, কিন্তু কিছুই বললাম না, কি হবে বলে। জেরি এই ফিরেছে, ওর সঙ্গে একটু সময় কাটাই, লাল শাড়ি আর জ্যাবড়া গয়না নিয়ে ওসব পরে দেখা যাবে। কিন্তু মনের এক কোণে কাঁটার মতো খচখচ করতে লাগলো একটাই নাম, শিউলি। পিটারের বন্ধু ডেরেকের বাড়িতে যেতে ওর মা দরজা খুললেন। ওদের পরিচয় পেয়ে হাউমাউ করে উঠলেন, বললেন, আমি এখন ভয় ঘুমোতে পারি না জানেন, ওদের দুজনকে নিয়ে আমি স্কুলে যেতাম আসতাম, তারপর ডেরেকের পেটে খুব ব্যথা হলো, ডাক্তার বললেন অ্যাপেন্ডিসাইটিস, অপারেশন করাতে হবে, সেই জন্য ওকে কিছুদিন বাড়িতে থাকতে হলো। অপারেশনের আগেও আর পরেও সেই সময়টুকু পিটার একা একাই যেত আর আসতো, ওর মার তো সময় ছিল না। আর তখনই রাতে আমি এইভাবে ঘুমোতে পারি না যে কেউ কি আমাদের বাচ্চাটার ওপর নজর রাখে। আমি ডিরেক্টে ভয় না পাওয়ার চেষ্টা করি, তবে আপনারা ওকে কিছু জিজ্ঞাসা করতে চাইলে করতে পারেন। ডেরেককে ওরা জিজ্ঞাসা করলো পথে কাউকে দেখেছিল কিনা কোনোদিন, কেউ ওদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিল কিনা। সে মাথা নাড়ল, কিছুই বলতে পারল না। ওর মা বললেন, আমি সঙ্গে থাকলে তো কেউ আসতো না, আমি ছিলাম না বলেই তো কেউ সাহস পেয়ে বেচারাকে। তা ঠিক, আচ্ছা এই আমাদের কার্ড রইল,
কিছু মনে পড়লে অবশ্যই ফোন করে জানাবেন, ঠিক আছে? বলে ওরা বেরিয়ে পড়ল। বেসে ফিরে ওরা অন্য দুজন মৃত শিশুর ফাইল নিয়ে পড়ল। ওই দুটো কেসের যারা ইনচার্জ সেই পুলিশ অফিসারদের সঙ্গে কথা বলে দেখল। অদ্ভুত মিল তিনটে কেসের মধ্যে। পরিবারের চরিত্র প্রায় একই রকম, 3টে বা 4টে ছেলে মেয়ে। তাই সবার প্রতি দৃষ্টি দেওয়ার সময় নেই বাবা মাদের তেমন। যারা শান্ত চুপচাপ তারাই হাওয়া। লিলি বলল, একটা প্যাটার্ন তো পাওয়া যাচ্ছে, এদের মধ্যে কেউই সবার বড় বা ছোট নয়, দ্বিতীয় বা তৃতীয় সন্তান। কেন কে জানে? হ্যাঁ, কিছু একটা যোগসূত্র আছে ওদের সবার মধ্যে, আমরা এখনো সেটা ধরতে পারিনি। হ্যাঁ, যোগসূত্র ধরে ফেললে তো রহস্যের সমাধান হয়েই যাবে। আমরা জেনে ফেলবো এটা কার কাজ। মার্কসের একটা ফোন এলো। কিছুক্ষণ কথা বলার পর তার মুখ কালো হয়ে গেল। ফোন রেখে সে বলল, মেডিকেল এক্সামিনার বলছেন পিটারের দেহেও একই রকম নির্যাতনের চিহ্ন, যৌন নির্যাতন। 3টে শিশুর দেহে আঘাতের চিহ্ন একই রকম। একে আমাদের ধরতেই হবে, সিরিয়াল কিলার বলেই মনে হচ্ছে। মিডিয়াকে এখনো কিছু বলা হয়নি, ওরা জানতে পারলে আমাদের ছিঁড়ে খাবে। তা খাবে। বোর্ডে একটা বিশাল ম্যাপ টাঙিয়ে তাতে পিন দিয়ে 3টে বাচ্চার বাড়ি, স্কুল ইত্যাদি মার্ক করা হয়েছিল। সব কিছুই কাছাকাছির মধ্যেই, মিনিট 40-এর একটা রেডিয়াস। একে আমাদের ধরতেই হবে, একে আমাদের ধরতেই হবে, বিড়বিড় করে ক্রমাগত বলতে লাগলো মার্কস। এই প্রথম লিলি আভাস পেল যে মার্কস ঠিক এখনো স্বাভাবিক হয়ে ওঠেনি। এতক্ষণ শুনছিলেন লেখিকা অনন্যা দাসের লেখা অজানা বিভীষিকা গল্পের প্রথম পর্ব। এরপর কি? একদিকে রয়েছে মিস লিলি এবং মার্কাস, ওনারা কি পারবেন রহস্যের সমাধান করতে? অন্যদিকে আমাদের গল্পের নায়ক নায়িকা, কি হবে এদের ভালোবাসার অন্তিম পরিণতি? দুই গল্প কিভাবে একই স্রোতে মোড় নেবে জানতে হলে অবশ্যই শুনতে হবে আমাদের পরবর্তী পর্ব। লেখিকা অনন্যা দাস এই সময় জনপ্রিয় গল্পকারদের মধ্যে একজন। জন্ম গোলাপী শহর জয়পুরে, পড়াশোনা রসায়ন, সাংবাদিকতা ও অধ্যাপনা নিয়ে। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া রাজ্যের হার্শিতে বাস করেন এবং সেখানেই কর্মরত। শিশু কিশোরদের এবং বড়দের জন্য লেখা গল্প এবং উপন্যাস কলকাতার প্রায় সব নামকরা পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। আজকের গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের প্রয়াস আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি সকলের সাথে শেয়ার করবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শীঘ্রই গল্পের পরবর্তী পর্ব আমরা নিয়ে আসতে চলেছি। ততদিন সকলেই সুস্থ থাকবেন। গপ্পসপ্পর তরফ থেকে আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।